প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন এখন চলে যাব ঘটনায়। রক্তচোষা যক্ষ। বিষ্ণুতান্ত্রিক আর 5টা সাধারণ ওঝা বা গুণিনের মতো নন। তার পরনে কোনো জাঁকজমকপূর্ণ লাল চেলির কাপড় থাকে না, কিংবা গলায় মস্ত রুদ্রাক্ষের মালাও ঝোলে না। সাধারণ ধুতি আর ফতুয়া পরিহিত মাঝবয়সী এই মানুষটার চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ। তিনি তন্ত্র সাধনা করেন লোক দেখানো অলৌকিকতা দেখানোর জন্য নয়, বরং অতি প্রাকৃতিক শক্তির হাত থেকে সাধারণ মানুষকে আড়াল করতে। ভারত বাংলাদেশ সীমান্তের এক গভীর জঙ্গল ঘেরা গ্রামে তার আস্তানা। একদিন ভর সন্ধ্যায় বিষ্ণুতান্ত্রিকের কুটিরে এসে হাজির হলেন পার্শ্ববর্তী রতনপুর গ্রামের মোড়ল হরেন মণ্ডল। হরেনবাবুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, হাত পা কাঁপছে। কুটিরের বারান্দায় প্রদীপ জ্বালতে জ্বালতে বিষ্ণুতান্ত্রিক শান্ত গলায় বললেন, বসো হরেন, জল খাও। তোমার ছায়া বলছে তুমি কোনো সাধারণ বিপদে পড়নি। কি হয়েছে খুলে বলো। হরেনবাবু এক ঢোক জল গিলে বললেন, তান্ত্রিক মশাই, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রামের জমিদারদের একটা পুরনো পোড়ো বাড়ি আছে। 100 বছর ধরে ওটা পরিত্যক্ত, কিন্তু গত 1 সপ্তাহ ধরে ওই বাড়ির দিক থেকে মাঝরাতে এক অদ্ভুত খটখট শব্দ আর কোনো নারীর কাঁদার আওয়াজ আসছে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? গ্রামের 3টি গরু ছাগলকে ওই বাড়ির সীমানায় মরে পড়ে থাকতে দেখা গেছে। তাদের শরীরে 1 ফোঁটা রক্ত নেই, যেন কেউ ঘাড়ে কামড়ে সব রক্ত শুষে নিয়েছে। বিষ্ণুতান্ত্রিকের চোখের মণি দুটো সামান্য সংকুচিত হল। তিনি ফিসফিস করে বললেন, রক্তহীন শরীর, পুরনো জমিদার বাড়ি, তার মানে ওটা জেগে উঠেছে। কি জেগে উঠেছে বাবা? হরেনবাবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন। যক্ষ। তবে এটা সাধারণ ধন সম্পদ পাহারা দেওয়া যক্ষ নয়, একে বলা হয় রক্তচোষা যক্ষ। কোনো অতৃপ্ত আত্মা যখন তীব্র লোভ আর হিংসা নিয়ে মারা যায় এবং তার সব দেহ যদি কোনো গুপ্তধনের অভিশাপে আবদ্ধ হয়, তখন এই ভয়ঙ্কর শক্তির জন্ম হয়। এরা অমাবস্যার আলোয় শক্তিশালী হয়ে ওঠে এবং রক্তের খোঁজে লোকালয়ে হানা দেয়। আর 3 দিন পর অমাবস্যা হরেন, তার আগেই একে বাঁধতে হবে। পরদিন রাতেই বিষ্ণুতান্ত্রিক হরেনবাবুকে সাথে নিয়ে রওনা হলেন সেই পোড়ো জমিদার বাড়ির দিকে। রাত তখন প্রায় 11টা। চারদিকের জঙ্গলটা থমথম করছে। ভাঙা সিংহদুয়ার পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা চামচিকের দল মাথার উপর দিয়ে উড়ে গেল। বাড়ির উঠোনে এসে বিষ্ণুতান্ত্রিক তার ঝোলা থেকে কিছু শ্বেত সর্ষে, সিদ্ধ করা কালো চাল আর একটা তামার পাত্র বের করলেন। তিনি উঠোনের মাঝখানে একটি বৃত্ত এঁকে হরেনবাবুকে বললেন, তুমি এই বৃত্তের ভেতরেই থাকবে। আমি না বলা পর্যন্ত 1 পাও বাইরে বাড়াবে না। মনে রাখবে, যক্ষ মায়াজাল ছড়াতে ওস্তাদ। ঠিক রাত 12টা বাজতেই জমিদার বাড়ির ভেতরের অন্ধকার বারান্দা থেকে একটা বিকট খটখট শব্দ হতে লাগল, যেন কেউ কাঠের খড়ম পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় যেন মাইনাসে নেমে গেল। হঠাৎ বারান্দার এক কোণ থেকে একটা ধোঁয়াটে অবয়ব নেমে এলো উঠোনে। অবয়বটার শরীরটা মানুষের মতো হলেও মুখটা ভীষণ বিভৎস। চোখ দুটো কোটরে বসা এবং মুখগহ্বর থেকে 2টো ধারালো দাঁত বেরিয়ে আছে। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছিল। যক্ষটি বিষ্ণুতান্ত্রিককে দেখে এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসির শব্দে জমিদার বাড়ির ভাঙা জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগল। তুই আমাকে বাধ্যে এসেছিস তান্ত্রিক? তোর ধমনীর উষ্ণ রক্ত আজ আমার তৃষ্ণা মেটাবে, যক্ষটি হিসহিসিয়ে বলে উঠল। বিষ্ণুতান্ত্রিক বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার হাতের তামার পাত্রটি মাটিতে ঠুকে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। তিনি এক মুঠো শ্বেত সর্ষে যক্ষের দিকে ছুঁড়ে নাড়লেন। সর্ষেগুলো যক্ষের গায়ে লাগতেই আগুনের ফুলকির মতো ছিটকে উঠল এবং যক্ষটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু যক্ষটি দমে যাওয়ার পাত্র নয়। সে তার কালো কুয়াশার মতো হাত দুটো বাড়িয়ে দিয়ে সরাসরি বিষ্ণুতান্ত্রিকের গলার দিকে ধেয়ে এলো। তান্ত্রিক মশাই নিজের আসন থেকে সরে যাওয়ার আগেই যক্ষের অদৃশ্য শক্তির এক ঝটকায় ছিটকে গিয়ে পড়লেন দেওয়ালের গায়ে। তার হাত থেকে মন্ত্রপিত তামার পাত্রটি দূরে ছিটকে গেল। বৃত্তের ভেতর থেকে হরেনবাবু ভয়ে চিৎকার করে উঠলেন। যক্ষটি এবার তান্ত্রিকের দুর্বলতার সুযোগ নিয়ে তার দিকে আরও হিংস্রভাবে এগিয়ে আসতে লাগল।
তার চোখ দিয়ে তখন রক্তবর্ণের আলো বেরোচ্ছে। তান্ত্রিক মশাই মাটিতে পড়ে গিয়েও শক্ত করে ধরলেন তার কোমরে থাকা বিশেষ ভোজালিটি, কিন্তু যক্ষের শক্তি তখন চরমে। জমিনের ওপর পড়ে গিয়েও বিষ্ণুতান্ত্রিক ক্ষণেকের জন্য তার মানসিক ভারসাম্য হারালেন না। যক্ষটি যখন তার ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত, ঠিক তখনই তান্ত্রিক মশাই তার কোমরে থাকা বিশেষ ভোজালিটি বের করে নিজের বাঁ হাতের তালুতে একটা পোঁচ দিলেন। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। তিনি সেই রক্তমাখা ভজালিটি শূন্যে ঘুরিয়ে যক্ষের দিকে তাক করে সজোরে একটা মন্ত্র উচ্চারণ করলেন। তান্ত্রিকের নিজের রক্তে ভেজা ভজালি থেকে এক তীব্র আলোর ঝলকানি বের হয়ে যক্ষের বুকে গিয়ে আঘাত করল। বিকট এক আর্তনাদ করে যক্ষটি 3 হাত পিছিয়ে গেল। তার বুকের ক্ষতস্থান থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। বিষ্ণুতান্ত্রিক উঠে দাঁড়িয়ে হরেনবাবুকে বললেন, হরেন, ভয় পেও না, যক্ষের মায়া কেটে গেছে, ও এখন দুর্বল। যক্ষটি বুঝতে পারল যে এই তান্ত্রিকের আত্মিক শক্তি অত্যন্ত প্রবল। সে এবার অন্য চাল চালল। তার বিভৎস রূপ নিমেষের মধ্যে বদলে গেল। তান্ত্রিক ও হরেনবাবু দেখলেন যক্ষের জায়গায় দাঁড়িয়ে আছে এক রূপসী নারী, যার চোখ দিয়ে জল পড়ছে। সে হরেনবাবুর দিকে হাত বাড়িয়ে করুণ সুরে বলতে লাগল, হরেন, আমাকে বাঁচাও, আমি এই বাড়িরই এক অভিশপ্ত আত্মা। এই নিষ্ঠুর তান্ত্রিক আমাকে মেরে ফেলতে চায়, আমাকে মুক্ত করো। হরেনবাবু বৃত্তের ভেতর দাঁড়িয়ে সম্মোহিতের মতো সেই নারীর দিকে তাকাতে লাগলেন। তার পা দুটো যেন অবশ হয়ে বৃত্তের বাইরে যাওয়ার জন্য বাড়িয়ে দিল। হরেন, পা বাড়াবে না, ওটা মায়া। বিষ্ণুতান্ত্রিক গর্জে উঠলেন। তিনি চটপট তার ঝোলা থেকে মন্ত্রপুত সিঁদুর বের করে হরেনবাবুর কপালে দূর থেকে ছুঁড়ে মারলেন। সিঁদুরের টিপ কপালে লাগতেই হরেনবাবু সম্বিত ফিরে পেলেন এবং ভয়ে আবার বৃত্তের কেন্দ্রে সিধিয়ে গেলেন। নিজের মায়াজাল ব্যর্থ হতে দেখে যক্ষটি আবার তার সেই ভয়ঙ্কর ও বিভৎস রূপে ফিরে এলো। এবার তার ক্রোধ দ্বিগুণ। সে তার চারপাশের কালো ধোঁয়াকে এক বিশাল ঘূর্ণিঝড়ে রূপ দিল। সেই ঝড়ের দাপটে জমিদার বাড়ির ভাঙা থামগুলো মড়মড় করে ভাঙতে শুরু করল। বিষ্ণুতান্ত্রিক বুঝলেন, এই যক্ষকে শুধু ভোজালি দিয়ে ধ্বংস করা যাবে না। এর প্রাণ লুকিয়ে আছে এই বাড়িরই কোনো গুপ্ত আস্তানায়, যেখানে এর মূল শবদেহ বা ধনের উৎস রয়ে গেছে। যক্ষটি এবার সম্পূর্ণ শক্তি দিয়ে তান্ত্রিকের ওপর এক মরণ কামড় দেওয়ার জন্য বাতাসেই ভাসতে শুরু করল। তান্ত্রিক মশাই হরেনবাবুকে বললেন, আমি ওকে আটকে রাখছি, তুমি বৃত্তের ভেতর থেকে নড়বে না, আমাকে বাড়ির ভেতরে ঢুকতে হবে। যক্ষটি যখন তান্ত্রিকের দিকে ধেয়ে এলো, তান্ত্রিক মশাই তার হাতের রক্ত আর সর্ষে একসাথে মিশিয়ে বাতাসে এক অদৃশ্য দেওয়াল তৈরি করলেন। যক্ষটি সেই দেওয়ালে ধাক্কা খেয়ে ছটকট করতে লাগল। এই সুযোগে বিষ্ণুতান্ত্রিক দ্রুত পায়ে জমিদার বাড়ির অন্ধকার সুড়ঙ্গের দিকে ছুটে গেলেন, কিন্তু যক্ষটি তার বাঁধন ছিঁড়ে ফেলতে বেশি সময় নেবে না। জমিদার বাড়ির অন্ধকার সুড়ঙ্গের ভেতরটা স্যাঁতস্যাঁত আর উৎকট পচা গন্ধে ভরা। দেওয়াল বেয়ে চুইয়ে পড়ছে রহস্যময় কোনো কালো তরল। বিষ্ণুতান্ত্রিক হাতের মশালটা উঁচিয়ে দ্রুত পায়ে এগিয়ে চললেন। তার পেছনে বাইরে থেকে ভেসে আসছে যক্ষের ভয়ঙ্কর গর্জন। তার মানে তান্ত্রিকের তৈরি করা রক্তের দেওয়াল আর বেশি সময় ধরে রাখতে পারবে না ওটাকে। সুড়ঙ্গের শেষ মাথায় এসে তান্ত্রিক মশাই একটি বিশাল লোহার সিন্দুক দেখতে পেলেন, আর সেই সিন্দুকের ওপর হেলান দিয়ে বসে আছে একটি প্রাচীন কঙ্কালসার মৃতদেহ। জীর্ণ কাপড়ের অবশিষ্টাংশ দেখে বোঝা যায় এটি 100 বছর আগের এই বাড়ির কোনো এক লোভী জমিদারের লাশ। লাশের বুকের পাঁজরের ভেতর দপদপ করে একটা রক্তবর্ণের মণি জ্বলছে। এটাই তাহলে তোর নাভিদেশ, তোর শক্তির মূল উৎস, বিষ্ণুতান্ত্রিক ফিসফিস করে বললেন। ঠিক তখনই সুড়ঙ্গের প্রবেশদ্বার দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল এবং যক্ষটি তার স্বরূপে তান্ত্রিকের ঠিক পেছনে এসে হাজির হলো। তার চোখ দিয়ে যেন তখন আগ্নেয়গিরির লাভা ঝরছে। তান্ত্রিক, তুই আমার গুপ্তধনে হাত দিয়েছিস, এবার তোর রেহাই নেই। যক্ষটি চিৎকার করে উঠে তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল। তার কুয়াশার মতো হাত দুটো দিয়ে সে তান্ত্রিকের গলা চেপে ধরল। তান্ত্রিকের হাতের মশালটা ছিটকে দূরে পড়ে গেল।
বাতাসে অক্সিজেনের অভাব হতে লাগল। তান্ত্রিকের চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছিল, কিন্তু তিনি তার সাধনার সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করলেন। নিজের শেষ শক্তি দিয়ে তিনি তার রক্তমাখা ভোজালিটি সজোরে গেঁথে দিলেন সেই কঙ্কালের বুকের ঠিক মাঝখানে, যেখানে সেই রক্তবর্ণের মণিটি জ্বলছিল। পড়াত একটা বিকট শব্দ হলো। ভোজালিটি মণিতে লাগার সাথে সাথে মণিটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সাথে সাথে যক্ষটি তান্ত্রিকের গলা ছেড়ে দিয়ে শূন্যে উঠে গেল। তার পুরো শরীর থেকে নীল রঙের আগুন বের হতে লাগল। সে যন্ত্রণায় এমন এক আর্তনাদ করল যা পুরো রতনপুর গ্রামকে কাঁপিয়ে দিল। না, এ হতে পারে না, আমার ধন, আমার রক্ত। বলতে বলতে যক্ষটির পুরো অবয়ব ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। কঙ্কালটি এক মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত হল। সুড়ঙ্গের ভেতরে তখন শ্মশানের নীরবতা। বিষ্ণুতান্ত্রিক হাঁপাতে হাঁপাতে কোনো মতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে উঠোনে এলেন। উঠোনের মাঝখানে হরেনবাবু তখনও বৃত্তের ভেতর ভয়ে চোখ বন্ধ করে কাঁপছিলেন। তান্ত্রিক মশাইকে অক্ষত অবস্থায় দেখে হরেনবাবুর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তান্ত্রিক মশাই, আপনি বেঁচে আছেন? ওই দানবটা কি শেষ? বিষ্ণুতান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ হরেন, রক্তচোষা যক্ষ চিরদিনের মতো শান্ত হয়েছে। লোভ আর অতৃপ্ত লালসার যে আগুন শত বছর ধরে এই বাড়িতে জ্বলছিল, আজ তা নিভে গেল। এই জমিদার বাড়ি আর কোনোদিন কারো রক্তের তৃষ্ণা ছড়াবে না। ভোরের প্রথম আলো যখন জমিদার বাড়ির ভাঙা পাঁচিলের ওপর এসে পড়ল, তখন চারপাশের জঙ্গলটা আর আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। বিষ্ণুতান্ত্রিক তার ঝোলাটি কাঁধে নিয়ে আবার তার কুটিরের উদ্দেশ্যে রওনা হলেন। রতনপুর গ্রাম আবার ফিরে পেল তার হারিয়ে যাওয়া শান্তি, আর বিষ্ণুতান্ত্রিকের ডায়েরিতে যুক্ত হলো আরও একটি রোমাঞ্চকর অধ্যায়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মহেশপুর গ্রামে বসবাস করত অনেক বড় গ্রাম, অনেক মানুষজন একসাথে বসবাস করত, সবার মাঝে প্রচুর পরিমাণে মিল ছিল। ওই গ্রামেরই একজনের নাম মুয়াজ্জিন, তার নাম মুয়াজ্জিন, এবং ওদের গ্রামের একটি পীর সাহেব ছিল। তিনি খুব হুজুর, মানে খুব ভালো মনের মানুষ। তার কাছে অনেক মানুষ দিন আলেম, মানে ইসলামিক হাদিস এরকম কিছু শুনতো, শিখতো, নামাজ পড়তো। পীর সাহেব হিসেবে উনি খুব ভালো একটা মানুষ ছিল, এবং ওই মহল্লার বিভিন্ন মানুষের জিন ভূত যদি ধরে, তাহলে ওই পীর সাহেব সেটা পবিত্র কোরআনের মাধ্যমে ছাড়াইতো আর কি, চিকিৎসা করত। কারো বাচ্চা ভয় খেয়েছে, সে চিকিৎসা করত। কেউ দিন দিন শুকিয়ে যাচ্ছে, জ্বর, ভয় বসে গেছে, সে ঝাড়া ফুঁক, পানি পড়া এরকম দিত। তাবিজ ছাড়াই চিকিৎসা করতেন ওই পীর সাহেবটা। তে মুয়াজ্জিন আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন তাদের গ্রামের একজন নাম রব্বানির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ মুয়াজ্জিন ভাই। চলুন মুয়াজ্জিন ভাই যেভাবে লিখে পাঠাইছে আমরা সেইভাবে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন বলতিছে, আমাদের গ্রামে রব্বানি নামে একটি ছেলে ছিল। ওই ছেলেটা মাছ মারার প্রচুর নেশা ছিল। মাছ মারে, মানে যখন যেই সেজন আসে সেটাই করে। ছেলেটা অত্যন্ত ভালো, গরিব ঘরের ছেলে। ছেলেটা দিন খাটে আর খায়। তার মা ছিল, আর কেউ ছিল না। পীর সাহেব ওখানে ওই রব্বানিকে খুব ভালোবাসতো। তো পীর সাহেব বিভিন্ন এলাকায় মানুষ যদি সমস্যা হতো, জিন ধরা এরকম কিছু চিকিৎসা করত আমাদের পীর সাহেব। তো ওই পীর সাহেবে একদিন জিন ছাড়াচ্ছে, মানে জিন ধরেছে, একটা মহিলা আছে। ওই জিনটা প্রচুর শক্তিশালী এবং বয়স্ক, আমরা শুনেছি। তে ছাড়ানোর পর ইনশাল্লাহ ওই মহিলাটা ভালো হয়ে যায়। কিন্তু ওই মহিলাটা ভালো হয়ে ওই জিনটা যে মানে আক্রমণ করা বাদ দিয়েছে তা না, ঘটনাটি এখান থেকে শুরু, ওই মহিলার জিন থেকে শুরু।
মহিলার ওই জিনটা পীর সাহেবকে হুমকি দিয়েছিল, তুই আমাকে এরকম করে মানে অত্যাচার করতেছিস, আমি তো ভালোভাবে থাকতে দেব না। তো এইরকম হুমকি দিয়ে জিনটা চলে গিয়েছিল। পীর সাহেব ভাবলো অনেক মানুষ, অনেক জিন এরকম কোনো হুমকি দিয়ে থাকে, কিছুই করতে পারবে না, কেননা পীর সাহেবের বাসা, গা, মানে সবারই মানে শরীর বাধা ছিল আর কি। তো রব্বানি নামে ছেলে একদিন মাছ মারতে যায়, মানে এলাকার মহল্লার নিচেই একটা দোপা জমি ছিল, ও জমিতে সবসময় পানি বেঁধেছিল, প্রচুর বর্ষা। ঠিক আপনারা জানেন বর্ষার মধ্যে কই মাছ, মাগুর মাছ, এ মাছ কিন্তু উপর দিকে উঠে আসে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এক সময় সন্ধ্যায় ঠিক মাগরিবের পর রব্বানি ছাতা নিয়ে চলে গিয়েছে দেখার জন্য কেমন মানে মাঠে কেমন পানি বেজে আছে, মানে জাল ফালাবে, তো মাছ মারার যন্ত্রগুলো ফালাবে। যাওয়ার পথে দেখে একটি কই মাছ কান্দে কান্দে উঠে আসতেছে, কইটা কালো কিসকিসা। তখন রব্বানির লোভ সামলাইতে না পেরে চলে গেছে আস্তে আস্তে ওই কই মাছের কাছে। যাওয়ার পর কই মাছটা ধরে ফেলে, প্রচুর শক্তি। ধরার পর দেখে সামনের দিক দেখে একটা মাগুর মাছ। কি বলবো ভাই, একদম হলুদ, সেই বড়। নতুন পানি পেয়ে মনে হয় মাছ উঠে আসতেছে, এটা ভেবে রব্বানি মাছ ধরতে শুরু করছে। এরকম অবস্থায় দেখে রব্বানি বাসায় যাচ্ছে দুই মাছ নিয়ে। একটা পাতিলে পানি রেখে ওই মাছগুলো মানে রেখেছে যেন মরে না যায়। জাল নিয়েছে, চলে গেছে ওই জমিতে, ধার দিয়ে জালটা ফালাইছে। আসার সময় দেখে রব্বানির সামনে লাভ দেয়াটা শৌল মাছ ওঠে। ওই মাছটা দেখে রব্বানি মাছের পর ঝাঁপিয়ে পড়ে। আপনারা ঠিক জানেন, যাই মাছ মারার নেশা আছে মাছ দেখে ঠিক থাকতে পারবে না। ঝাঁপিয়ে পড়ার পরে ওই মাছটা রব্বানি ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। মাছটার শরীরে প্রচুর পরিমাণ শক্তি। মাছটা ধরার অনেক চেষ্টা করে মাছটা আবার গর্তের মধ্যে চলে যায়। রব্বানি আফসোস উঠে যায়, রাতে আরেকবার আসবো। অল্প একটু এগিয়ে যাওয়ার পরে ওই মাছটা আবার লাফ দিয়ে ওঠে। রব্বানি বলতেছে এবার ওই মাছটা আমি ছাড়বো না, একবারে মাছের গায়ের উপর উঠছে। ওটা কি হলো, মাছটা তাও ধরতে পারেনি, পড়ে গিয়েছে। তখন রব্বানি ঠিক আরেকটু যাওয়ার পরে রাস্তার পাশে ওই মাছটা আবার লাফ দিয়ে উঠেছে। কালো কিসকিসে বিশাল বড় একটা শৌল মাছ। এত বড় মাছ, রব্বানি ভাবলো 1000 টাকা তো হবেই এই মাছটা। রব্বানির কাছে একটা লাঠি ছিল। এবার রব্বানি বলতেছে এই লাঠিতে বাড়ি মারবো। এই লাঠি দিয়ে ঝাম করে মাছের উপর বাড়ি মারে। মাছটা কাঁথিয়ে পড়ে যায়, মাছটা ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে কই মাছ আর মাগুর মাছ যেখানে জীবিত রাখছিল ওই পাতিলে আরো একটু পানি দিয়ে রব্বানি মাছটা জীবিত রাখার জন্য ওখানে রাখে। উপরে বিশাল বড় একটা ডালি, বোঝেন ডালি, গ্রামের এলাকায় ডালি বলে, ডালি দিয়ে ওর উপর 2-3টা ইট রেখে রব্বানি ঘুমাচ্ছে। সকালবেলা উঠে তার মাকে বলে, মা ওই পাতিলে মাছ আছে, আমি মাছ পেয়েছি, বিশাল বড় শৌল মাছ, ওই মাছ একটা এবং মাগুর মাছ। মাকে বলার পরে তার মা যায় মাছগুলো কোটার জন্য, মানে রান্না করার জন্য। পাতিলটা ইটাগুলো সরে দেয়, ডালিগুলো সরে দেয়। দেখে ওই পাতিলের মধ্যে শুধু একটা মাগুর মাছ, ওই মাছও নেই, শৌল মাছও নেই। বলে মিথ্যা কথা বলিস, কোথায় শৌল মাছ? রব্বানি এসে দেখে সত্যি শৌল মাছ নেই। তখন রব্বানি বলে, মা তাহলে মনে হয় শৌল মাছটা চলে গিয়েছে। তার মা বলল, কেমনে যাবে? ডালি ছিল, ইটা ছিল, মাছটা কেমনে যাবে? তোমার রব্বানি চিন্তায় পড়ে গেল, মাছটা কোথায় গেল? এসব কিছু দুপুর পর্যন্ত ভাবলো। ভাবতে ভাবতে একসময় ওই কথাটা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে রব্বানি বাজারে আড্ডা দেওয়ার জন্য চলে যায়। বাজার থেকে আসার সময় রব্বানি মনে করলো রব্বানির পিছনে কে যেন একটা লাগছে। এক সময় রব্বানির পিছন থেকে ধাম করে ধাক্কা মারল। রব্বানি পড়ে গেল মাটিতে। উঠে দেয় কেউ নেই। আরো 2-3 পা হেঁটে গেল। রব্বানি অনুভব করে ঘাড়ে একটা গরম নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। রব্বানি একটু ভয় খাইল। খাওয়ার পরে আর একটু ধাপ এগিয়ে যাওয়ার সাথেই রব্বানি পিছন দিক চেয়ে দেখে একটি কালো ছায়ার মতো কে জানি রব্বানির সাথে হেঁটে আসতেছে। রব্বানি তখন বলল, কে?
যদি তুই অন্য কিছু হোস তাহলে এখান থেকে চলে যা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। এই কথা বলার সাথেই রব্বানিকে থাম করে গায়ে চড় মারে, রব্বানি পড়ে যায়। চিৎকার মেরে দৌড় মারে রব্বানি। বাড়িতে এসে তার মাকে সমস্ত কিছু খুলে বলে, আর সেই রাত থেকে রব্বানির শরীরে প্রচুর পরিমাণে জ্বর আসার কারণে একদিন 2 দিন জ্বরে ওষুধ খায়, ভালো হয় না। তারপরে একদিন রব্বানির মা দেখে বৃষ্টি হচ্ছে, কিন্তু রব্বানি তার বাড়ির উঠানে বুক মাটিতে দিয়ে ওই দিক ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর জানেন, ঠিক বৃষ্টি হওয়ার পরে কিন্তু উঠানে পানি একটু হালকা করে বেঁধে থাকে, ওই পানির মাঝে বুক দিয়ে মাছের মতো করে যাচ্ছে। তার মা দেখে তো ভয়ে খেয়ে যায়। তার মা যখন ওকে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে, তার মাকে ঝাড়ি মেরে ফেলে দেয়, এবং তার মা দেখে রব্বানির 2 চোখ রক্তের মতো লাল হয়ে আসে। রব্বানি আর রব্বানির মধ্যে নেই, মনে হয় রব্বানির মাঝে অন্য একটা অশৈলিক কোনো কিছু ভর করেছে। রব্বানির মা চিৎকার করে, এই বৃষ্টির মধ্যে ভিজে পাশের বাড়ির লোকের কাছে যায়, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসে। রব্বানি এরকম অবস্থা দেখে সবাই হাত দিয়ে ধরে, রব্বানিকে আটকানো যায় না, প্রচুর পরিমাণে শরীরে শক্তি। তখন রব্বানিকে ধরে হাত পা বেঁধে রাখা হয়, ওই পীর সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। ওই রাতে লোকটা খুব ভালো দেখে ছাতা মাথা দিয়ে চলে যাচ্ছে। আসার পর এই অবস্থা দেখে ঝাড়া ফু দেয়। ঝাড়া ফু দিয়ে রব্বানি একটু স্বাভাবিক হয়। তো রব্বানির মাকে বলে, আপনি কালকে রব্বানিকে নিয়ে যাবেন আমার ওখানে। পরের দিন সকালে সবাই মানে মহল্লার সবাই মিলে রব্বানিকে নিয়ে যায় ওই পীর সাহেবের আস্তানায়। রব্বানির শরীর খুব ক্লান্ত, প্রচুর শরীরের জ্বর। 3 দিনে মনে হয় রব্বানির শরীর 50% শুকিয়ে গিয়েছে, গা ফ্যাকাশা। তখন যাওয়ার পরে রব্বানি পীর সাহেবকে দেখেই ঝাঁপিয়ে পড়ে। পীর সাহেব যখন গলা চেপে ধরে, তখন সবাই মিলে যখন রব্বানিকে ধরে রাখে, তখন পীর সাহেব বলে, কে রব্বানি এরকম আচরণ করলো কেন? তখন রোকেয়া করতে থাকে, ঝাড়া ফু দেয় শুরু করে। তখন রব্বানির মাঝে ওই জিনটা আবার ভর করার পর বলতে থাকে। বলতে বলতে তখন পীর সাহেবকে বলে, কিরে পীর সাহেব, তুই কি আমাকে চিনতে পারছিস? তখন পীর সাহেব বলে, তুই কে? বলে, আমাকে চিনতে পারিসনি? এই মহিলার থেকে আমাকে সরে নিয়ে গিয়েছিলি, আমি তো বলছিলাম না আমি প্রতিশোধ নেব, এই জন্য আমি আবার ফিরে এসেছি। তখন পীর সাহেব বলে, তুই আমার ওপর প্রতিশোধ নিবি, কিন্তু ওই ছেলের ওপর কেন তুই ভর করলি? ওই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস? তখন ওই জিনটা বলে, আমি যখন তোর কাছে আসতেছিলাম, তখন বর্ষার মধ্যে আমি শৌল মাছের রূপ নিই। রূপ নেওয়ার পরে যখন আমি এখানে উঠেছি, তখন এই ছেলেটা আমাকে আঘাত করে, অনেকবার ধরার চেষ্টা করছে কিন্তু পারেনি। আমি চলে গিয়েছি, কিন্তু আমার ভীষণভাবে আঘাত করে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এই রাগে আমি ওরই ক্ষতি করার জন্য এর কাছে এসেছি। দেখ, ভাগ্যের কি নীলা খেলা, আমি আবার ঘুরে ফিরে তোর কাছেই এসেছি। তখন পীর সাহেব বলে, তোর কপাল অনেক খারাপ, তুই এই জন্যই আমার কাছে আবার আসছিস, এবার তুই বেঁচে ফিরে যেতে পারবি না এখান থেকে। এসব কিছু বলার পরে জিনটা বলে, দেখাই যাবে কে বেঁচে ফিরে যাবে কে বেড়ে যাবে না, এবার তুই কেমনি বাঁচবি। এরকম করে পীর সাহেবকে বলে। পীর সাহেব এইসব কিছু শুনে রোকেয়া করতে 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 এক সময় ওই জিনটা চলে যায়। দ্বিতীয় দিন রব্বানি যখন বাড়িতে শুয়ে থাকে, তখন রব্বানি প্রচুর পরিমাণে চিৎকার করে থাকে এবং মনে হয় ঘর বাড়ি ভেঙে ফেলে দেবে, এরকম অবস্থা। তখন রব্বানির মা কোনো হোশ না পেয়ে এলাকার আবার মানুষকে ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষকে ডেকে নিয়ে এসে কোনো কাজ হয়নি। রব্বানি আরও বেশি পাগলামো করতে শুরু করে এবং রব্বানি বলে, আমাকে কেউ বাঁচাইতে পারবে, রব্বানিকে কেউ বাঁচাইতে পারবে না আমার কাছ থেকে, এরকম করে হুমকি দেয়। হুমকি খেয়ে তখন রব্বানির মা প্রচুর পরিমাণে ভয় খেতে শুরু করে। পরের দিন সকালে হওয়ার অপেক্ষায় থাকে। ঠিক পরের দিন সকালে রব্বানি মা চলে যায় ওই পীর সাহেবের কাছে। যাওয়ার পর সমস্ত কিছু খোলার পরে পীর সাহেব বলতেছে, আমি আজকে আপনাদের বাসায় যাব। তখন ঠিক পীর সাহেবের চলে আসে রব্বানদের বাসায়। আসার পরে রোকেয়া করে। রোকেয়া করতে করতে ওই জিনটা হাজির হয়ে
পীর সাহেবকে আঘাত করতে শুরু করে। পীর সাহেব তখন দোয়া দরুদ পড়তে পড়তে বলছে, তুই সহজে যাবি না, বুঝতে পারছি, তোকে কঠিন শাস্তি দিতে হবে। এই কথা বলার পরে পীর সাহেব একে এক গ্লাস পানি লাই, পাইলে কি জানি দোয়া দরুদ পড়তে থাকে। পড়তে পড়তে যখন রব্বানির শরীরে ফিকে দেয়, তখন ওই জিনটা চিৎকার করতে শুরু করে, বলতেছে, পীর সাহেব বলতেছে, আজকে তোর কোনো রেহাই নেই, আজকে তোকে কেউ বাঁচাইতে পারবে না। এ কথা বলার পরে ওই পানি মারতে মারতে চিৎকার করতে করতে এক সময় যেমন আগুন ধরলে যেরকম অবস্থা হয় ওইরকম হতে শুরু করছে। এরকম অবস্থা হতে হতে এক সময় রব্বানি নিস্তব্ধ হয়ে যায় এবং ওই জিনটা বলে, আমি মরে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। এরকম করতে করতে নিস্তব্ধ হয়ে তখন পীর সাহেব বলে, রব্বানির শরীরে থাকা ওই জিনটা মারা গিয়েছে, ওকে আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছি। এই জন্য দিয়েছি কেননা ও যদি বেঁচে থাকতো তাহলে ওই আবার আসতো, আর ওই মূলত আমার ক্ষতি করার জন্য আসছে। তারপরের দিন থেকে যারা পোক দেওয়ার পরে আস্তে আস্তে রব্বানি সুস্থ হয়ে থাকে এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত রব্বানি সুস্থ, আর কোনো সমস্যা হয়নি রব্বানির, ইনশাআল্লাহ। পীর সাহেবের এরকম একটা জিন যে এরকম করে চলে আসবে ফিরে, পীর সাহেব কখনো বিশ্বাসও করতে পারেনি। দেখুন, এই রব্বানির মাঝে এসে ওই জিনটা পীর সাহেবকে ক্ষতি করার চেষ্টা করছিল, পারেনি। সবাই এই ঘটনাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ এই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি এরকম ঘটনা থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিবেন। সবাই থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মধ্যরাতে নির্জন রেল লাইনের ভয়ানক আড্ডা। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের। উনার নাম ছিল শিপন। তার কাছে শোনা ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছিল, তাই আপনাদের শোনাচ্ছি। শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ গাঁজা খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করত না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওইসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের ওপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থায় ছিলাম। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘরবাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। কোনো মতে গুটিসুটি মেরে আমি খুব আস্তে আস্তে বন্ধুদের ডাকতে লাগলাম। ভয়ে জোরেও ডাকতে পারছিলাম না, কিন্তু আমার বন্ধুরা উঠল না। ঘড়ি দেখলাম তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা সবাই উড়িয়ে দিল, আমার কথা বিশ্বাস করল না কেউই। বলল হয়তো বিড়াল টিড়াল হবে হয়তো। বন্ধুদের কথা শুনে আমিও বিষয়টাকে খুব একটা পাত্তা দিলাম না। প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। একটু থেমে শিপন ভাই চোখে মুখে ভয় টেনে বলতে লাগলো, সেদিন ওই বিষয়টাকে পাত্তা না দেয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল। কারণ এর পরদিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। গল্পের ক্লাইম্যাক্সে এসে আমরাও নড়ে চড়ে বসি পরের ঘটনা শুনতে। চোখে বিস্ময় টেনে শিপন ভাই আবার শুরু করে,
ঠিক এর পর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে মোমবাতি জ্বালিয়ে আড্ডা দেই। কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টের দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল। বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো, আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। একসময় তারাও বিরক্ত হয়ে হয়তো চলে যায়, আমার মনে নেই। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। চমকে উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। মুহূর্তেই নেশা কেটে গা শিউড়ে উঠল আমার। রাজ্যের ভয় চেপে ধরেছে ততক্ষণে। খেয়াল করলাম গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। এমনিতে আমি যথেষ্ট সাহসী ছিলাম, তাই সাহস করেই অন্য কিছু মন থেকে উড়িয়ে দিয়ে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে এই কেরে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম ঠিক 4টে বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে কতক্ষণ ছিলাম, চিৎকার করেছি, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছিল, তোর মুখে কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার বন্ধু আমার বাবাকে ইনফর্ম করে। আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি মদ, গাঁজা, রাতের আড্ডা একেবারেই ছেড়ে দিই। ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।